এর আগের ক্লাসে ফার্স্ট পার্টে আমরা দেখেছি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কি বা ইকুইলিব্রিয়াম কি, এবং ইকুইলিব্রিয়াম দুই ভাগে ভাগ করেছি আমরা, একটা ফিজিক্যাল একটা কেমিক্যাল। তারপরে আমরা কিছু টার্ম দেখেছি, রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল। তারপরে আমরা আরও দেখেছি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামকে দুই ভাগে ভাগ করেছি, একটা হোমোজিনিয়াস একটা হেটেরোজিনিয়াস। জাস্ট এই বেসিকগুলো ছিল এর আগের ক্লাসে। আজকে যেটা হবে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এই কেমিক্যাল, আমরা যেটা চ্যাপ্টারটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়ছি। তো সেই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের কিছু ক্যারেক্টারিস্টিক আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। সেগুলো যদি আমরা বুঝি তাহলে আমরা মেন চ্যাপ্টারে ঢুকতে পারবো। তার জন্য এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ক্যারেক্টারিস্টিকগুলো কতগুলো পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। তো 1 নম্বর হচ্ছে এর ফার্স্ট ক্যারেক্টারিস্টিকের মধ্যে একটা আছে, সেটা হলো যে আমরা কি বলেছি এর আগের ক্লাসে, রিভার্সিবল রিয়াকশন অ্যান্ড ইরিভার্সিবল রিয়াকশন। তাহলে কি দেখেছি, রিভার্সিবল রিয়াকশনটা একমাত্র যেটা রিভার্সিবল রিয়াকশন সেটাই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের সঙ্গে সম্পর্ক, আর ইরিভার্সিবলের সঙ্গে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম সম্পর্ক নাই। ইকুইলিব্রিয়াম যেখানে, ইকুইলিব্রিয়াম টার্মটার সঙ্গে কার সম্পর্ক আছে, রিভার্সিবল। রিভার্সিবল। তাহলে এই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের হওয়ার জন্য কন্ডিশন কি, ইকুয়েশনটাকে যে রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে সেই রাসায়নিক বিক্রিয়াটা অবশ্যই রিভার্সিবল রিয়াকশন হতে হবে। উইথাউট রিভার্সিবল রিয়াকশনে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করতেই পারে না। কন্ডিশনটা কি তাহলে আমাদের? কন্ডিশনটা এটাই হলো যে রিভার্সিবল রিয়াকশন রিভার্সিবল রিয়াকশনটা কার জন্য ম্যান্ডেটরি? রিভার্সিবল রিয়াকশনটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের জন্য। উইথাউট রিভার্সিবল রিয়াকশন সেই রাসায়নিক বিক্রিয়াটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্যাবস্থায় অংশগ্রহণ করতে পারবে না। তাহলে রিয়াকশন আমরা দেখেছি যে সাম্যাবস্থা জিনিসটা আমাদেরকে আরো ডেপথে বুঝতে হবে যে সাম্যাবস্থাটা কি। সেই জন্য এই কথাগুলো আসছে যে সাম্যাবস্থা মানে সমান অবস্থায় থাকতে হয়। তাহলে একটা এক্সাম্পল দেই, যদি আমাদের একটা বিকার আছে, এই বিকার, এখানে এই বিকারে আমি একটা ট্যাপ সিস্টেম করেছি, এখানে একটা ট্যাপ সিস্টেম করেছি, এখানে জল আসবে, এখানে এটাতে জল আসবে। আমি ট্যাপের থ্রু দিয়ে এখানে এই লেভেল পর্যন্ত জলটা ফিল আপ করে নিলাম, এই লেভেল পর্যন্ত ফিল আপ করে নিয়েছি। এরপরে কি হচ্ছে, আমি করেছি কি যে এখানে জলের ফ্লোটা 3 মিটার কিউব পার সেকেন্ড, এই রেটে আমি জলটাকে ট্যাপের থ্রু দিয়ে এখানে পটে দিচ্ছি। আর একই সঙ্গে এখানে একটা ছিদ্র করেছি, যে ছিদ্র দিয়ে জলটা বার হচ্ছে সেটা হচ্ছে 2 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে এরপরে আমার এই জলের লেভেল বাড়তে থাকবে না কমতে থাকবে? অবশ্যই বাড়তে থাকবে, কারণ যে পরিমাণ জলটা ঢুকছে এখানে সেই পরিমাণ বার হচ্ছে না, তার থেকে কম বার হচ্ছে, তার মানে জলের লেয়ারটা এখানে বাড়তে থাকবে। তাহলে এই যে জলের লেয়ার, আমি যদি এইটুকু একটা লেয়ার যদি ধরে নিই, এই জলের লেয়ারটা বাড়তে থাকছে, তাহলে এর অবস্থা তো পরিবর্তন হচ্ছে না, ভলিউমের পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু ইকুইলিব্রিয়ামে হচ্ছে না। একইভাবে আমি যদি এখানে 4 মিটার কিউব পার সেকেন্ড করে দিই, তাহলে কি হবে, জলের লেয়ার কমতে থাকবে, সেখানে ইকুইলিব্রিয়াম হচ্ছে না। আমি কি করলাম, এবার এখানে এটাকে অ্যাডজাস্ট করে 3 মিটার কিউব পার সেকেন্ড করলাম। তখন কি হবে, যে পরিমাণ জলটা ঢুকছে সেই পরিমাণে জলটা বার হচ্ছে। তাহলে এখানে এই লেয়ারটা কনস্ট্যান্ট থেকে যাবে, তখন লেয়ারটা কোনো রকম পরিবর্তন হবে না। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। তাহলে যে পরিমাণ ঢুকছে সেই পরিমাণে বার হচ্ছে, নিট যেটা, এটা কোনো রকম পরিবর্তন হচ্ছে না এই লেয়ারটা।
এটা তার মানে এইটাকে আমরা এই অবস্থাটাকে বলছি ইকুইলিব্রিয়াম অবস্থা। তাহলে একইভাবে আমাদেরকে এই যে ক্যারেক্টারিস্টিকের মধ্যে হচ্ছে রিভার্সিবল রিয়াকশন। তাহলে আমরা তো যখন কোনো রিয়াকশন করাচ্ছি সেই রিয়াকশনটা যদি রিভার্সিবল হয়, তার মানে এ থেকে বি হচ্ছে, এ থেকে বি, বি থেকে আবার এ আসছে। এই রিভার্সিবল রিয়াকশন যদি না হয়, কোনো রাসায়নিক বিক্রিয়া যদি রিভার্সিবল রিয়াকশন না হয়, তাহলে সেটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্যাবস্থায় কখনোই আসবে না। তাহলে আমাদের কন্ডিশনটা কি? উইথাউট রিভার্সিবল রিয়াকশন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হবে না, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা হবে না। তাহলে chemical equilibrium can only be attained in reversible reaction. আমি তোমার জন্য কিছু নোট লিখেছি, সেটা লিখে নাও তাহলে। Chemical equilibrium can only be attained chemical equilibrium can only be attained in a reversible reaction, can only be attained in a reversible reaction. এটা একটা হলো ফার্স্ট, এটাই মানে রিভার্সিবল ওকে হতেই হবে এটা। এর সঙ্গে সঙ্গে এটা একটা দিচ্ছে যে এই যে রিয়াকশনটা, এই রিয়াকশন ক্যারিড আউট, এই রিয়াকশনটা হয় কোথায়? ইন এ ক্লোজ কন্টেনার। এটা হলো এই রিয়াকশনটা কোথায় হবে? এই রিয়াকশনটা অকার ইন ক্লোজ কন্টেনার। ক্লোজ কন্টেনার হতে হবে। তার সঙ্গে সঙ্গে আর ক্লোজ কন্টেনার হওয়ার কি মানে এখানে টু এস মানে প্রোডাক্ট যেটা সেটা যেন মানে টু এসকেপ করতে না পারে, মানে পালিয়ে যেতে না পারে, তার জন্য মানে এখানে প্রোডাক্ট যেটা হবে সেটা যেন ওখানেই থেকে যায়। তাহলে প্রোডাক্ট যদি চলে যায় তাহলে তো আমাদের রিভার্সিবল রিঅ্যাকশন আমরা পাবো না। তার জন্য এখানে ওই প্রোডাক্ট যেন ওখানেই থাকে, তার জন্য আমাদেরকে কন্টেনার যেটা থাকবে সেটা ক্লোজ নিতে হবে, এটা ক্লোজ কন্টেনার। ঠিক আছে? তাহলে এখানে আমি যদি একটা উদাহরণ দিই, একই উদাহরণ আগের দিন পর দেখেছিলি, CaCO3 সলিড, একে আমি হিট দিচ্ছি। হিট দিয়ে কি হচ্ছে? CaO সলিড হচ্ছে প্লাস CO2 গ্যাস হচ্ছে। এটা আমি যদি ক্লোজ কন্টেনারে করি তাহলে এটা হচ্ছে রিভার্সিবল রিয়াকশন। আর রিভার্সিবল রিয়াকশন হওয়া মানেই তখন কি হবে? এটা রাসায়নিক সাম্যাবস্থায় অংশগ্রহণ করবে। একইভাবে যদি আমি রিয়াকশনটাকে ওপেন ভাবে করি মানে CaCO3 সলিড, এখান থেকে আমি কি পাবো? CaO সলিড প্লাস CO2 গ্যাস। এটা কি হবে? আমি যদি ক্লোজ, এটা চলে যাবে, থাকবে না। এটা যদি না থাকে তাহলে এটা উভয়মুখী বিক্রিয়া হবে না বা রিভার্সিবল হবে না। তার জন্য এটা তখন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অংশগ্রহণ করবে না। ব্যাস, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আমার। এগুলো বোঝার জিনিস, ভালোভাবে বুঝবে। এরপর আমাদের সেকেন্ড পয়েন্ট যেটা হলো রেট অফ রিয়াকশন নিয়ে। সেকেন্ড পয়েন্ট আমি একটা জাস্ট জেনারেল লিখছি, এ থেকে বি। আমরা যেহেতু কেমিক্যাল ইকুইলিব্রিয়াম করছি তাহলে রিভার্সিবল হবে, আমরা সেই রিভার্সিবল কন্ডিশনটাকে ধরে নিচ্ছি। এটা তাহলে ইনিশিয়ালি কি হবে?
ইনিশিয়ালি এর কনসেন্ট্রেশন আমি যখন শুরু করব তখন এর কনসেন্ট্রেশন অনেক হাই থাকবে আর এর কনসেন্ট্রেশন জিরো থাকবে। আমি যেটাই নেবো সেটা, আমি যদি এখান থেকে রিয়াকশনটা শুরু করি তাহলে কি হবে যে এর কনসেন্ট্রেশনটা হাই থাকবে, এর কনসেন্ট্রেশনটা জিরো থাকবে না, এর যে কনসেন্ট্রেশন থাকবে এর কিছু থাকবে না কনসেন্ট্রেশন। এবার কি হবে, আমরা যখনই রিয়াকশনটা শুরু করব তখনই এইটা আস্তে আস্তে কমতে থাকবে রিয়াক্টেন্টটা, আর প্রোডাক্টটা ধীরে ধীরে বাড়তে থাকবে। তার মানে আমাদের দুটো রেট আছে, একটা ফরওয়ার্ড রিয়াকশনের রেট, সেটাকে আমরা আর এফ বলছি, আর একটা হচ্ছে আর বি ব্যাকওয়ার্ড রিয়াকশন। এটা ফরওয়ার্ড রিয়াকশন, এটা ব্যাকওয়ার্ড রিয়াকশন। ফরওয়ার্ড রিয়াকশনের রেট হচ্ছে এটা, আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট হচ্ছে এটা আর বি। তাহলে প্রথমে কি হবে, আমাদের এটা টাইমের সঙ্গে সঙ্গে আর এফ বাড়বে না কমবে, রিয়াকশন রেটটা ফরওয়ার্ডটা বাড়বে না কমবে, টাইমের সঙ্গে সঙ্গে কমতে থাকবে। কারণ হচ্ছে এর কনসেন্ট্রেশনও কমে যাচ্ছে, ওর জন্য রেটও কমতে থাকবে। টাইমের সঙ্গে সঙ্গে এর তো কিছুই ছিল না, যেটা হচ্ছে বাড়ছে, তার মানে টাইমের সঙ্গে সঙ্গে কনসেন্ট্রেশনও বাড়তে থাকবে এবং এটাও বাড়তে থাকবে, রিয়াকশন রেটটাও বাড়তে থাকবে। কারণ এটা টাইম টি জিরো ইজক্যাল টু, এটা যেটা আমি নিয়েছি 1 মোল নিয়েছি সাপোজ, আর এর জিরো আছে, তাহলে 1 মোল থেকে কমতে 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 কোথায় যাবে, বিতে কনভার্ট হবে। তাহলে এর যেহেতু কনসেন্ট্রেশন কমে যাচ্ছে তাহলে এর রেটটাও কমে যাবে। একইভাবে এর তো কিছুই ছিল না, একটা টাইমের পরে আরবি স্টার্ট হবে, ব্যাকওয়ার্ড রিয়াকশনটা স্টার্ট হবে। তাই স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে এর কি হবে, এর কনসেন্ট্রেশন বাড়তে থাকবে, তাহলে এরও রিয়াকশন রেটটা বাড়তে থাকবে। তাই এটাই যে এখানে আমরা এটা দেখবো যে কিভাবে, মানে একটা টাইম থাকবে কি আর এফ ডিক্রিজ হতে থাকবে, আর এফটা আমাদের জন্য ডিক্রিজ হতে থাকবে। একইভাবে আর বিটা ইনক্রিজ হতে থাকবে। ইনক্রিজ কোথা থেকে হতে থাকবে, যে আমরা যদি দেখি এখানে যে তাহলে এটা একটা টাইমে কমতে থাকবে, এটা বাড়তে থাকবে, কমতে থাকা বাড়তে থাকতে থাকতে কি হবে, এইভাবে আস্তে আস্তে একটা কমতে থাকবে একটা বাড়তে থাকবে। এরকম হতে দুজনে একটা সময়তে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, দুজনে একটা সময়তে একটা টাইমে সমান হয়ে যাবে। যখনই সমান হবে এই দুটো তখনই ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করবে, তখনই ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করবে। বুঝতে পেরেছি কি? প্রথমে রিয়াকশন রেট যেটা ফরওয়ার্ড রিয়াকশনটা ডিক্রিজ হতে থাকবে আর এটা ইনক্রিজ হতে থাকবে, একজন ডিক্রিজ হতে থাকবে একটা ইনক্রিজ হতে থাকবে। ডিক্রিজ ইনক্রিজ হতে হতে একটা টাইমে এটা মার্জ করে যাবে, মানে দুজনে সমান হয়ে যাবে। যে টাইমটাতে দুটো রেট সমান হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেট। সেই পয়েন্টটা থেকে ইকুইলিব্রিয়াম শুরু হচ্ছে আমাদের। তো এটা দেখো ভাষাতে লিখে নাও, rate of forward reaction decreases, rate of forward reaction decreases and rate of backward reaction increases। হলো, তাহলে এটা রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ডিক্রিজেস কমতে থাকবে এন্ড রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন ইনক্রিজেস বাড়তে থাকবে। এরপরে একজন কমতে থাকবে আর একটা বাড়তে থাকবে, তাহলে কি হবে, and both become equal, and both become equal। এক টাইমের পরে দুজনে কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। when equilibrium is attained, both become equilibrium when equilibrium is attained। এটাই।
আমরা এটাই যদি গ্রাফ হিসাবে দেখি, গ্রাফ হিসাবে দেখলে আমরা আরো ক্লিয়ার হবে আমাদের জন্য এটা। সেটা দেখো, গ্রাফ হিসাবে যদি আমরা দেখি, এটা টাইম, এটা রেট। তাহলে এট টাইম টি ইকুয়াল টু জিরোতে কার ব্যাকওয়ার্ড রেট জিরো হবে। তাহলে ব্যাকওয়ার্ড রেট এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে, এটা কনফার্ম। এট টাইম টি ইকুয়াল টু জিরোতে তো এতে জিরো হবে না, এ তো জিরো হবে না, তাহলে এ হাই থেকে শুরু হবে। তাহলে আমাদের এরকম গ্রাফটা। এরপরে কনস্ট্যান্ট, তার মানে এটা রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, আর এটা হচ্ছে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। ওকে, আর এই পয়েন্টটা, যে পয়েন্টটাতে মার্চ করছে বা দুজনের রেট সমান হয়ে যাচ্ছে, তারপর কনস্ট্যান্ট, সেই পয়েন্টটা কি? ইকুইলিব্রিয়াম স্টেট। এই পয়েন্টটা হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেট। বুঝতে পেরেছ? এইটা দেখে আমাদেরকে বুঝতে হবে এই গ্রাফটা রেটটা ডিক্রিজ হচ্ছে, ফরওয়ার্ড রিঅ্যাকশনের এর ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজ ইনক্রিজ হতে হচ্ছে, মার্জ হচ্ছে, যখনই মার্জ হচ্ছে ওর জন্য সমান হচ্ছে, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেট। এটা সেকেন্ড পয়েন্ট গেল। একইভাবে এই কনসেন্ট্রেশন দিয়ে আমাদের থার্ড পয়েন্ট আসবে, কনসেন্ট্রেশন দিয়ে, কনসেন্ট্রেশন দিয়ে আমাদের থার্ড পয়েন্ট আসবে। অলরেডি 17 মিনিট হয়ে গেছে। তো কনসেন্ট্রেশন দিয়ে আমাদের যদি থার্ড পয়েন্ট আসে তাহলে কি হবে, যে আমরা দেখেছি যে কি বলছি, কনসেন্ট্রেশন সেম থাকবে ইকুইলিব্রিয়াম হওয়ার জন্য। যখনই ইকুইলিব্রিয়ামে অংশগ্রহণ করবে তখন কনসেন্ট্রেশনটা সেম থাকবে। তার মানে এটা না দুজনের, এটা জরুরি নয় যে দুজনের কনসেন্ট্রেশন সমান হতে হবে, এটা জরুরি নয়। আমি যদি এটা বলি এ থেকে এ আর বি, এটা টাইম টি ইকুয়াল টু জিরো যখন, তখন এর কনসেন্ট্রেশন আমি এক্স ধরছি, এক্স মোল ধরছে, এক্স মোল। তাহলে এর জিরো, যখনই দুজনের রেটটা সমান হয়ে যাবে, আর এফ ইজিক্যাল টু আর বি যখনই হয়ে যাবে, তখনই তো ইকুইলিব্রিয়াম অংশগ্রহণ করছে। কনসেন্ট্রেশনের সঙ্গে ইকুইলিব্রিয়ামের সম্পর্ক এরকম যে মেন ইকুইলিব্রিয়াম হওয়ার জন্য আমাদেরকে এই দুটো সমান হতে হবে। তার মানে যখনই ইকুইলিব্রিয়াম অংশগ্রহণ করবে তখন একটা টাইমের পরে তো এটা আসবে। সেই টাইমে আমি যদি মনে করি এক্স ডিক্রিজ হয়েছে ওয়াই, এটা, আর এখানে ওয়াই তৈরি হচ্ছে, এটা। তাহলে এখানে আমাদের তখনই ইকুইলিব্রিয়াম হবে যখনই যে পরিমাণ এ থেকে বিতে তৈরি হচ্ছে, আবার সেই সময়ে বি থেকে এতে আসছে, ততটাই। তার মানে একটা টাইমের পরে আমি যদি মানলাম যদি এক্স থেকে ওয়াই পরিমাণ ডিক্রিজ হওয়ার পরে যে পরিমাণ আছে সেই পরিমাণ থেকে ইকুইলিব্রিয়াম স্টেট স্টার্ট হয়েছে, তাহলে আমি যদি প্লেন একটা সংখ্যা দিয়ে বুঝি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এর 10 মোল আছে, এর 0 মোল। যখনই দুজনের রেট ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ইকুয়াল হয়েছে, মানে সমান সমান হয়েছে, তখনই এদের সিচুয়েশন হচ্ছে এরকম, এটা 6 মোল এসছে আর এটা 4 মোল এসছে। তখন আমরা দেখছি যে দুজনের রেটটা সমান হয়ে গেছে, ফরওয়ার্ড রিয়াকশন আর ব্যাকওয়ার্ড রিয়াকশন। এবার কি হচ্ছে, এরপরে হচ্ছে যে প্রতিটা টাইমে আমরা যেটাই বলি না কেন, যে টাইমে এখান থেকে কি হচ্ছে 6 - 1 মোল, মানে 1 মোল
এ থেকে বিতে যাচ্ছে, একইভাবে তখনই কি হচ্ছে, 4 মোল থেকে কি হচ্ছে 1 মোল এদিকে আসছে, 4 মোল থেকে 1 মোল এদিকে আসছে। তাহলে আমাদের কি আসছে, যে এই যে 1 মোল এদিকে যাচ্ছে এখানে অ্যাড হলো, এই যে 1 মোল এখানে আসছে এখানে অ্যাড হচ্ছে। তারপরে এখানে রেটটা সমান, মানে এটাই বোঝাতে চাইছি, এখানে যখন 6 মোল আর এখানে যখন 4 মোল তখন ইকুইলিব্রিয়ামে এসছে, তার মানে দুজনের রেট সমান হয়ে গেছে। রেট সমান হওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমি যদি ধরে নিই 1 মোল প্রত্যেকটা টাইম স্টেপে 1 মোল এখানে যাচ্ছে, তাহলে এ মাইনাস হচ্ছে। একইভাবে এও সেম, দুজনের রেট সমান, তাহলে এও মাইনাস হচ্ছে। তাহলে এই যে মাইনাস হচ্ছে এটা তো এখানে গিয়ে অ্যাড হচ্ছে, আবার এই যে মাইনাস হচ্ছে এখানে গিয়ে অ্যাড হচ্ছে। তাহলে আলটিমেট দুজনের 6 মোল আর এর 4 মোল এটাই থাকবে। তাহলে এইটা ইকুইলিব্রিয়াম, মানে কোনো কনসেন্ট্রেশন আর চেঞ্জ হবে না যখনই ওদের রেটটা সমান হয়ে যাবে। তাহলে কনসেন্ট্রেশনের ক্ষেত্রে এটাই, ইনিশিয়ালি কনসেন্ট্রেশন ডিক্রিজ হতে থাকবে রেটের মতোই। তাহলে ইনিশিয়ালি কনসেন্ট্রেশন কি হবে, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ডিক্রিজ হতে থাকবে। একইভাবে কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট, দিস ইজ রিয়াক্ট্যান্ট ডিক্রিজ হতে থাকবে। একইভাবে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ইনক্রিজ হতে থাকবে। তাহলে এটা ডিক্রিজ হতে থাকবে আর এটা ইনক্রিজ হতে থাকবে। তাহলে একটা টাইমে কি হবে, যখনই আমাদের যখন যে টাইমটাতে আর এফ ইজিক্যাল টু আর বি হবে, সেই টাইমটাতে দুজনের কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হয়ে যাবে। মানে রিয়াক্ট্যান্টের যে কনসেন্ট্রেশন আছে সেই কনসেন্ট্রেশনই থাকবে যখনই রিভার্সিবল রিয়াকশন হবে। রিভার্সিবল রিয়াকশন কখন হবে, যখন এটা সমান হয়ে যাবে। রিভার্সিবল রিয়াকশন মানে ইকুইলিব্রিয়াম কখন হবে, যখন এই দুটো সমান হবে। তার মানে কনসেন্ট্রেশন সমানও হতে পারে, এটা না যে কনসেন্ট্রেশন সমান হবে না, কিন্তু এটা জরুরি নয় যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে অংশগ্রহণ করার জন্য রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টের ক্ষেত্রে কনসেন্ট্রেশন দুটো সমান হতে হবে। সমান হওয়ার জরুরি নয়, হলেও হতে পারে, কিন্তু ওদের রেট দুটো সমান হতে হবে। যখন রেট দুটো সমান হবে তখন ওদের মধ্যে কোনো রকম আমরা চেঞ্জ দেখতে পাবো না। এটা হচ্ছে মেন জিনিস। চেঞ্জ দেখতে পাবো না, কনসেন্ট্রেশন চেঞ্জ দেখতে পাবো না আমরা। আমাদেরকে দেখে মনে হবে এটা স্ট্যাটিক বা এটা একটা স্থির বিক্রিয়া, কিন্তু স্থির না এটা। তাহলে এখানে গ্রাফগুলো আমাদের দেখতে হবে যে কত প্রকারের গ্রাফ আসতে পারে। সেই গ্রাফগুলো এটা, যে আমরা যদি এটা কনসেন্ট্রেশন থাকে কি কি কন্ডিশন হতে পারে, এই গ্রাফগুলো তোমাদেরকে অবশ্যই ভালোভাবে লক্ষ্য করতে হবে, কারণ এই গ্রাফ থেকেও মাঝে মাঝে কোশ্চেন জিজ্ঞাসা করে। কনসেন্ট্রেশন, তাহলে ইনিশিয়ালি কনসেন্ট্রেশন কার, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন 0, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন একটা থাকবে, আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি হবে, ইনক্রিজ হতে থাকবে। এর কনসেন্ট্রেশন ডিক্রিজ হচ্ছে, এর কনসেন্ট্রেশন ইনক্রিজ হচ্ছে। গ্রাফটা একটু ভালোভাবে আঁকা যায়। এই যে পয়েন্টটা আমাদের, এই পয়েন্টটা যেটা পেয়েছি, এই পয়েন্টটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। তাহলে এখানে কি হয়েছে, যখনই আমাদের দুজনের রেট সমান হয়ে গেছে তখনই কি হয়েছে, এ রেট সমান, তখন ইকুইলিব্রিয়াম, দুজনের কনসেন্ট্রেশন কোন রকম চেঞ্জ হচ্ছে না, যে যেখানে আছে সে সেখানে থাকছে। প্রোডাক্টের এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট, এটা কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট এটা, আর এটা হচ্ছে প্রোডাক্ট। রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন ডিক্রিজ হচ্ছে, ডিক্রিজ হতে হতে একটা টাইমে যখনই এর সঙ্গে এর ইনক্রিজ হচ্ছে, ইনক্রিজ হওয়ার পরে একটা টাইম আসছে যেখানে দুজনের রেট সমান হয়ে যাচ্ছে, তখনই ওটা ইকুইলিব্রিয়াম মেইনটেইন করছে, তখন ওদের কনসেন্ট্রেশন কোনো রকম চেঞ্জ হচ্ছে না। এটা একটা কন্ডিশন হতে পারে। তো এই কন্ডিশনে কি হলো, যে আমাদের দেখলাম যে প্রোডাক্টের কনসেন্ট্রেশন রিয়াক্ট্যান্টের থেকে কমে গেছে, এটা একটা কন্ডিশন হতে পারে। আর একটা কন্ডিশন কি হতে পারে আমাদের, ঠিক এর উল্টোটা হতে পারে। উল্টো মানে এরকম, এটা কনসেন্ট্রেশন, এটা টাইম, কি যে এটা
এই পয়েন্ট যেটা আমরা পেয়েছি, এই পয়েন্টটা কি ইকুইলিব্রিয়াম স্টেট। এটা যেমন ইকুইলিব্রিয়াম স্টেট, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেট, এই পয়েন্টটা। তাহলে এখানে কি, এটা প্রোডাক্ট, সরি এটা রিঅ্যাক্ট্যান্ট আর এটা প্রোডাক্ট, এটা প্রোডাক্ট। তাহলে এখানে এই টাইমের পরে কি হয়েছে, দুজনের রেট সমান হয়ে গেছে। এই টাইমটাতে ইকুইলিব্রিয়াম স্টেট মানে আর এফ ইজিক্যাল টু আর বি হয়ে গেছে। যে এরপর থেকে যে পরিমাণ রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট আসছে সেই পরিমাণ কনসেন্ট্রেশনে প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্টে যাচ্ছে, তার জন্য দুটো সমান হয়ে গেছে। এটা একটা। আরেকটা কি, দুটো সমান হয়ে যেতে পারে। কখন সমান হবে, যখন মার্জ হয়ে যাবে, যখন সেম জিনিস এটাতে। এটা একটা হলো 1 নম্বর গ্রাফ, এটা 2 নম্বর। 3 নম্বর গ্রাফটা আমরা যদি দেখি, তিন নম্বর গ্রাফ, এটা কনসেন্ট্রেশন, এটা টাইম। তাহলে এর ক্ষেত্রে কি হবে, দুজনে মার্জ যদি করে যাই, দুজনে মার্জ করে গেল, তাহলে এটা ইকুইলিব্রিয়াম স্টেট, দুজনে কনসেন্ট্রেশন সমান সমান হয়ে গেছে, ইকুইলিব্রিয়াম স্টেট এটা। তাহলে এখান থেকে তোমাদেরকে, গ্রাফ থেকে তোমাদেরকে কনসেপ্টটা এইভাবে বুঝতে হবে যে এই গ্রাফ থেকে যেন তোমরা বুঝতে পারো যে না, এটা ইকুইলিব্রিয়াম স্টেট কেন আসছে, কখন হচ্ছে, এটা কোনটা ইকুইলিব্রিয়াম স্টেট, কোন পয়েন্টটা, এইসব দিয়ে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে। তারপর 4 নম্বরে, টাইম কত হলো, 26 মিনিট চলে গেল। আর একটা 4 নম্বর যেটা হচ্ছে যে আমরা ইকুইলিব্রিয়াম বলছি না, বা ইকুইলিব্রিয়াম মেনটেন করছে, বোথ সাইড থেকে করতে পারে, রিঅ্যাক্ট্যান্টের সাইড থেকে করতে পারে, প্রোডাক্টের সাইড থেকে করতে পারে। ওটা জাস্ট জেনে রাখো। যে একটা উদাহরণ দিলে তাই বুঝতে হবে তোমাদের। যেমন আমি উদাহরণ দিচ্ছি, N2 প্লাস 3H2 থেকে কি তৈরি হচ্ছে, 2NH3 গ্যাস তৈরি হচ্ছে। তাহলে এটা আমি যদি রিঅ্যাক্ট্যান্ট ধরি, এটা আমি রিঅ্যাক্ট্যান্ট ধরে নিলাম, রিঅ্যাক্ট্যান্ট, এগুলো রিঅ্যাক্ট্যান্ট, আর এটা হচ্ছে প্রোডাক্ট, এটা। তাহলে এখানে ইকুইলিব্রিয়াম কোথা থেকে অ্যাটেন্ড করছে, রিঅ্যাক্ট্যান্ট থেকে করছে না, এখান থেকে স্টার্ট করছে। তাহলে এখান থেকে এটা প্রথমে তৈরি হচ্ছে, তৈরি হওয়ার পর এটা আসছে, এরকম করতে করতে এটা স্টার্ট হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট থেকে তোমার ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করছে। একেবারে প্রোডাক্ট থেকে আমি যদি রিঅ্যাকশনটা এইভাবে লিখি, 2NH3 এখান থেকে কোথায় যাবে, N2 প্লাস 3H2, তাহলে এটা প্রোডাক্ট থেকে আমাদের এটা রেখেছি প্রোডাক্ট, এটা প্রোডাক্ট। এটা তো মেজর পয়েন্ট না, বা এরকম না, জাস্ট ইজি এটা পয়েন্ট, এটা আছে তাই বলছি যে তোমাদের যে ইকুইলিব্রিয়াম যেটা, সেটা বোথ সাইড থেকে হতে পারে, রিঅ্যাক্ট্যান্ট সাইড থেকে হতে পারে, বা প্রোডাক্ট সাইড থেকে অ্যাটেন্ড করতে পারে ইকুইলিব্রিয়ামটা। এটাই 5 নম্বর পয়েন্টটা, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম যেটা আমরা বলছি সেটা ডাইনামিক প্রসেস একটা। দেখে মনে হতে পারে না এটা স্থির, বা ডাইনামিক চলমান, মানে এটা কন্টিনিউস চলতে থাকে, এটা স্টপ হয় না। তাহলে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে এটা হচ্ছে ডাইনামিক প্রসেস, এটা স্ট্যাটিক না। তাই এখানে একটা এর জন্য একটা পরীক্ষা করেছিল, সেই পরীক্ষাটার নাম হচ্ছে তোমার ডাইনামিক নেচার ইকুইলিব্রিয়াম ইজ প্রুভড বাই স্ক্র্যাম্বলিং ইফেক্ট অফ আইসোটোপ। পরীক্ষাটা যেটা করেছিল, স্ক্র্যাম্বলিং ইফেক্ট, অফ আইসোটোপ। এটা কেন মনে হতে পারে যে স্ট্যাটিক বা স্থির, সেটা ওই যে ট্যাপের জল দিয়ে উদাহরণ দিয়েছিলাম, সেটা দেখলে বুঝতে পারবো আমরা। সেটা আরেকবার আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে কি হচ্ছে, আমি জল দিচ্ছি 3m³/সেকেন্ড। এখানে যেটা বার হচ্ছে, ধর এই পর্যন্ত জলের লেভেলটা আছে, এখানে যেটা বার হচ্ছে 3m³/সেকেন্ড, এখানে বার হচ্ছে এটা। তাহলে আমি, এখনকার তো তোমরা প্রত্যেকে স্মার্ট, তোমার কোনো একটা বন্ধু এসছে, তুমি তাকে এই যে জলের লেভেল যেটা আছে, জলটা যেটা এখান থেকে তুমি ঢোকাচ্ছ, সেটা তুমি বুঝতে দিচ্ছ না, মানে এত সূক্ষ্মভাবে কাজ করছো যে বোঝাই যাচ্ছে না। তুমি ওকে জাস্ট এখান থেকে এইটুকু দেখাচ্ছ, এখান থেকে এইটুকু দেখাচ্ছ,
আর এই যে জলের লেভেল যেটা তুমি বার করছো সেটা দেখাচ্ছ না এরকম। তাহলে আমি এটুকু ওকে দেখাচ্ছি না, এমন ভাবে আমি সেট করেছি, এটুকু দেখাচ্ছি না জল বার হচ্ছে সেটা দেখাচ্ছি না, জল ঢুকছে সেটাও আমি দেখাচ্ছি না, বা বুঝতেও দিচ্ছি না ওকে। তাহলে সে কি বলবে, না এ তো কনস্ট্যান্ট আছে, এ তো একই রকম আছে, স্থির আছে, ওইটাই বলবে। দেখে মনে হতে পারে স্থির আছে, বাট সেটা না, এখানে এটা স্থির না, এটা চলমান প্রক্রিয়া একটা। সেম রিয়াকশনের ক্ষেত্রে আমাদের সেম জিনিসটা হয়, মনে হতে পারে যে স্থির আছে কিন্তু সেটা স্থির নেই। সেটা এই একটা স্ক্যানিং ইফেক্ট দেখেছিলাম, যে একটা উদাহরণ যে দেখেছি, যদি আমি এটা ক্লোজ রিয়াকশনে N2 প্লাস 3H2, এখান থেকে কি তৈরি হচ্ছে, 2NH3 তৈরি হচ্ছে, এটা এটা একটা, এটা ক্লোজ রিয়াকশন। তাহলে এখান থেকে আমাদেরকে মনে হতে পারে রিয়াকশনটা স্টপ হয়ে গেছে, বাট এটা স্টপ হয় না, এটা কন্টিনিউয়াস চলতে থাকে। একইভাবে আমি যদি এর একটা আইসোটোপ নিই, N2 প্লাস হাইড্রোজেনের আইসোটোপ নিই 3D2, এখান থেকে কি তৈরি হবে, 2ND3, 2ND3, 2ND3 হবে, এটা এটাও ক্লোজে। তো এটা যদি আমরা দুটোকে কি করলাম, দুটোকে মিক্স করে দিলাম, এই দুটো কন্টেনারকে মিক্স করে দিলাম অন্য একটা কন্টেনারে। তাহলে অন্য একটা কন্টেনার যখন মিক্স করলাম তখন আমরা কি পাবো, তাহলে দুটো যদি রিয়াকশন যদি আমাদের মনে হয় যে স্টপ আছে, তাহলে যে পরিমাণ এখানে কি আছে, N2 পাবো আমরা, H2 পাবো, NH3 পাবো, তারপরে এখানে তো N2 আছে, D2 পাবো, আর ND3 পাবো, এটুকুই পাবো আমরা। যদি মনে হয় যে আমাদের কাছে ইফ দ্য রিয়াকশন ইজ স্ট্যাটিক, রিয়াকশন ইজ স্ট্যাটিক মানে আমরা যদি মনে করি যে না রিয়াকশনটা স্থির আছে, দেখে মনে হচ্ছে স্থির, আমরা সেটাই ধরে নিলাম, তাহলে এটাই পাবো, এর বাইরে কিছু পাবো না, কারণ এগুলোই তো আছে, N2 H2 NH3, N2 D2 ND3, N2 H2 NH3 D2 ND3, এগুলোই পাবো। কিন্তু বাস্তবে পরীক্ষা করে দেখা যাচ্ছে না, এগুলো পাওয়া যায় না, এর সঙ্গে সঙ্গে আরো যেগুলো পাওয়া যায় এগুলো তো পাওয়াই যায়, N2 H2 NH3 D2 ND3, এর সঙ্গে আরো পাওয়া যায় যে মিক্স রিয়াকশন, যেটা যেমন আমরা পেতে পারি এখানে NH2 পেতে পারি, এখানে একটা হাইড্রোজেন একটা ডাইট্রিয়াম অ্যাড হয়েছে, তাহলে দুটো ডাইট্রিয়াম, বা এখানে পেতে পারি NH2D পেতে পারি আরো এক্সট্রা হিসাবে। আর আমাদের কি পসিবিলিটি আছে, পসিবিলিটি আছে আর NH3 তৈরির ক্ষেত্রে দুটো, ব্যাস, তাহলে এইগুলো আমরা পেতে পারি এখানে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে রিয়াকশনটা স্থির নেই, এটা একটা পরীক্ষা করেছিলাম আইসোটোপ স্ক্র্যাম্বলিং ইফেক্ট এটাকে বলছে, এটাই। এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক, এই ক্যারেক্টারিস্টিকটা ভালোভাবে বুঝে নাও, তাহলে তোমাদের পরবর্তীকালে এরপরে আমরা যেটা আসবো ল অফ মাস অ্যাকশন, সেগুলো আরো ডেপথে ঢুকবে, কিন্তু এই ক্যারেক্টারিস্টিকটা প্রত্যেকে বুঝতে হবে। ক্যারেক্টারিস্টিক বোঝার আগে তোমাদেরকে বুঝতে হবে যে ইকুইলিব্রিয়াম অংশগ্রহণ করতে হলে দুজনের রেট সমান হতে হবে, ইকুয়াল হতে হবে, বাট কনসেন্ট্রেশন সমান হতেই হবে এরকম কোনো কন্ডিশন নেই। রেট সমান হতে গিয়ে কনসেন্ট্রেশন সমান হয়ে গেল সেটা আলাদা ব্যাপার, বাট এটুকু তোমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে যে যখন ইকুইলিব্রিয়াম তখন রেট ইকুয়াল, বাট কনসেন্ট্রেশন সমান হওয়াটা কন্ডিশন না আমাদের, ঠিক আছে। কিন্তু কনসেন্ট্রেশনটা কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট মিনস কোনো রকম আর চেঞ্জ হবে না, যে পরিমাণ রিয়াক্ট্যান্ট প্রোডাক্টে যাবে সেই পরিমাণই প্রোডাক্ট থেকে আবার রিয়াক্ট্যান্টে ব্যাক আসবে, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। ওকে।